जय योगीश्वर त्रिभुवन वंदन, जय योगीश्वर त्रिभुवन वंदन, भुवन जयी भुवनेश्वरी नंदन, भुवन जयी भुवनेश्वरी नंदन, जय योगीश्वर त्रिभुवन वंदन, जय योगीश्वर। अंडार विवेकानंद भाव प्रचार सोसाइटिर उद्योगे स्वामी विवेकानंदेर आदर्शे जीवन गठनेर पद्धति एइटाके केंद्र करे आमरा प्रत्येक सप्ताहे सोमवार विभिन्न आंगिके आलोचना करार चेष्टा करी। आसले एखन एकदिके जेमन लकडाउन चलछे, लकडाउन माने एखन आनलक पिरियड अवश्य, ता सत्त्वेও आमादेर सम्पूर्णभावे रेस्ट्रिक्शन तो उठे जायनि, फले अनेकेई बाड़ीते आछे, विशेष करे छात्र छात्रीरा जारा स्कूल कलेज विश्वविद्यालये पढ़ाशोना करछो तारा किन्तु एखन शिक्षा प्रतिष्ठान बंध थाकार सुबादे तोमरा बाड़ीतेई बेशिरभाग समय आछो। ताई बाड़ीते थाकते थाकते जा हय पढ़ाशोना करछो, कखनो हयतो मोबाइलेई गेम्स खेलछो, कखनो मेसेज करछो, कखनो कखनो सिनेमा देखछो, विभिन्न समय विभिन्नभावे आनंदे थाकार चेष्टा करछो। आसले कि हय आनंदटा जीवने खूब दरकार, सेटा जे कोनो बयसे एखन এই যে যুব সমাজের জন্যই তো মূলত এই স্বামী বিবেকানন্দের আদর্শে এই মূল্যবোধ এই সব নিয়ে চিন্তা আমরা করছি। তো যুব সমাজের জন্য যা প্রয়োজন সেটা তো নিশ্চিত, কিন্তু যারা একটু বয়সে বড় হয়ে গেছেন 40, 45, 50 তাদের ক্ষেত্রেও কিংবা খুব ছোট ছোট ছেলেরা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস সত্য যে আনন্দ সবাই চায়। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আনন্দ চায়, আর ছোট ছোট ছেলেমেয়েরাও তো গিয়ে বাইরে খেলার মাঠে খেলতে পারছে না। আজকাল শহরে যদিও ওই খেলার মাঠে খেলতে যাওয়ার চলটাই অনেক কমে গেছে, কিন্তু গ্রামাঞ্চলে তো এখনও বেশ ভালোই চল আছে। লোকে ফুটবল খেলতে যায়, ক্রিকেট খেলতে যায়, ভলিবল খেলতে যায়, কিন্তু শহরে সেই চলটা তুলনামূলকভাবে কমে গেছে। কিন্তু যাই হোক না কেন, ওই ছোট্ট ছোট্ট ছেলেরা বাইরে বেরোতে গেলে তাকে মাকে নিয়ে যেতে হবে। মা বলছেন যে আমি এখন বেরোবো না, কারণ এই পরিস্থিতিতে বেরোনো মানেই কন্ট্যাক্ট হবে, আবার বাড়িতে এসে স্বাভাবিকভাবেই একটা ঝুঁকি থেকে যায়, এইসব দুশ্চিন্তা, তার মানে একটা মানসিক চাপ আছে। তাহলে এই সমস্যাগুলো যখন মিটে যাবে তাহলে মানসিক চাপ 0 হয়ে যাবে, একেবারে আনন্দ 100 হয়ে যাবে? কখনোই না। মানসিক চাপ থাকবে, আবার আনন্দও থাকবে। তাহলে বিষয়টা কি, আমরা দুটো ওয়ার্ড আজকে বেছে নিই, একটা হচ্ছে চাপ, একটা আনন্দ। দুটোর সঙ্গে আমার পরিচিত। আমরা কিন্তু এই চাপ কথাটা আমরা ফিজিক্সেও পড়ি, যখন বিজ্ঞান পড়ি ফিজিক্সে আমরা চাপ, প্রেশার, ভলিউম, আমরা এইসব টার্মগুলোর সঙ্গে পরিচিত থাকি। কিন্তু এখানে ওই বিজ্ঞান থেকে বেরিয়ে এলাম, একেবারে যেটা চলতি ভাষায় একেবারে আবালবৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের মানুষের কাছে এই কথাটা শুনতে পাওয়া যায়। খুব কমন কথা, ছেলেরা বলছে আর বলিস না, যে চাপ না, পরীক্ষার চাপ মানে বিরাট ব্যাপার। আবার বিশেষ করে যে দাদা মাধ্যমিক দেবে সে তার ছোট বোনটাকে, 3 বছরের ছোট বোনকে, তাকে বলছে যে তুই বুঝবি না মাধ্যমিকের চাপ, আগে তুই আয় তারপর তো বুঝবি মাধ্যমিকের কী চাপ। আসলে দাদা প্রথম পাবলিক এক্সামিনেশন দিচ্ছে, এই প্রথম পাবলিক এক্সামিনেশন হচ্ছে সেকেন্ডারি লেভেল, ক্লাস 10-এর পরেই যে মাধ্যমিক পরীক্ষা দেয়, কেউ ICSE পরীক্ষা দেয়, যে যায়নি, ওই সেকেন্ডারি লেভেলে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা জীবনে যে যখন প্রথম দিয়েছে সে তার পরের পরীক্ষাগুলোতে তার ভয়টা হয়তো একটু একটু কমেছে, কারণ পাবলিক এক্সামিনেশন প্রথম দেওয়ার অভিজ্ঞতা তার হয়ে গেল। সেই জন্য সেই দাদা বোনকে বলতে পারছে, ওরে শোন, মাধ্যমিক পরীক্ষার চাপ কি বুঝবি না। ও ছোট মেয়েটা অবাক হয়ে থাকছে, তাই নাকি? আবার তার থেকে বড়, ওই দাদার থেকে বড় কোনো দাদাই থাকে,
ধরা যাক তার বয়স হচ্ছে 23-24 বছর, আর এই দাদাটির বয়স হচ্ছে 16, যে মাধ্যমিক দিচ্ছে। এই 23 বছরের ছেলেটি ওতে 7 বছরের বড়। সে বলছে তুই মাধ্যমিকের চাপ বলছিস। বোনকে আবার বলছে, শোন তোর মেজদা বলছে না, এ হচ্ছে বড়দা, তোর মেজদা বলছে না যে মাধ্যমিকের চাপ, ওরে তার থেকে অনেক বড় চাপ কি জানিস? চাকরি না পাওয়ার চাপ। মানে সেই ছেলেটা 23 বছর বয়স, মোটামুটি গ্র্যাজুয়েশন করেছে, হয়তো মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে আছে, কিংবা গ্র্যাজুয়েশনের পর থেকেই চাকরির চেষ্টা করছে, বিএ বিএসসি পাস করেছে, বিকম পাস করেছে, কিংবা হয়তো ইঞ্জিনিয়ারিং পাস করেছে, পলিটেকনিক পাস করেছে, হয়তো চাকরি পায়নি, এমন হতেই পারে। 2 বছর বসে আছে, চেষ্টা করছে। সে বলছে আমার কি চাপ তোরা দুজন কেউ বুঝতে পারবি না। আর এই 9-এর বাচ্চাটা, 8-এর মেয়েটা, ও কিন্তু সমানে শুনেই যাচ্ছে দুজনের লেকচার। ও বলছে আর তোমরা তো কিছু বুঝতেই পারবে না, তোমরা 8টা পেরিয়ে গেছো বলে বলছো। এখন ক্লাস 8 আর তোমাদের সময় 8-এর তফাৎ অনেক হয়ে গেছে। সিলেবাস কাছাকাছি হলেও এখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন সব কিছু আমাদের এখন অনেক কঠিন হয়ে গেছে। ও দেখছে আমি কেউ নরম থাকবো কেন? মানে সবাই বলছে আমরা চাপে আছি। এদের প্রত্যেকের আনন্দ কখন হবে? 23 বছরের ছেলেটি, সেই 23 বছরের ছেলেটি আনন্দ হবে যখন সে চাকরিটি পেয়ে গেল। কি আনন্দ! বলছে আমার সারা জীবনের সমস্ত সমস্যা মিটে গেল। এতক্ষণ চাপে ছিল, যে মুহূর্তে চাকরিটা পেয়ে গেল বলছে আমার জীবনে আর কোনো সমস্যা নেই। বললো তোর জীবনে কি এটাই লক্ষ্য ছিল? বলে আমার জীবনের লক্ষ্যই তো হচ্ছে চাকরি পাওয়া। আসলে ওই দাদাটা জানে না জীবনের লক্ষ্য কিন্তু চাকরি পাওয়া নয়। কারণ চাকরি পাওয়া যদি লক্ষ্য হয় তাহলে এরপর থেকে তো নতুন কোনো চিন্তাই করবে না। তাহলে নতুন চিন্তা করছে মানে কি? তার মানে লক্ষ্যতে পৌঁছয়নি। ফুটবলার বলটা নিয়ে কাটিয়ে কাটিয়ে এগোচ্ছে, কিন্তু যতই হোক, যতক্ষণ না বলটা গোলে ঢোকাতে পারছে ততক্ষণ কিন্তু ও একবারও বলছে না যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। কারণ ওর লক্ষ্য হচ্ছে বলটা কিন্তু গোলে ঢোকাতে হবে। সে পারলো না, বলটা গোলে ঢুকলো না, সে মাথা চাপড়াচ্ছে, এবারে মিস করে গেলাম। ওই যে কপাল চাপড়াচ্ছে, মানে তার লক্ষ্যটা ছিল ওই বলটাকে গোলে ঢোকানো। এই দাদাটা কিন্তু ওই মাধ্যমিক পাশ করা দাদা নয়, তার বড় দাদাটা, সে কিন্তু এতদিন ভেবেছিল যে আমি যে ইঞ্জিনিয়ারিং পাশ করলাম বা বিএ পাশ করেছি বা বিএসসি যাই পাশ করেছি, আমার একটা চাকরির দরকার। বাড়িতে মা বাবা সমানে বলছে একটা 1.5 বছর ধরে বেকার বসে আছিস, কাজ পাচ্ছিস না। পাড়ার লোকেরা অনেকে বলছে দেখলে, কিরে তুই এখন একটা চাকরি পাসনি? বন্ধুরা কেউ কেউ পেয়ে গেছে, আত্মীয় স্বজনদের চাপ, চারিদিক থেকে এই যে চাপ আসছে, সেই চাপটা একেবারে কোথায় ভ্যানিশ করে গেল? কি না, যে মুহূর্তে ওই দাদাটি বলছে, ওই ভাই ছেলেটি বলছে কি আমার কি আনন্দ, আজ থেকে আমি নিশ্চিন্ত, আমি চাকরিতে পেয়ে গেছি, কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি, আমি সামনের মাসে জয়েন করব অমুক তারিখে। তাহলে কি দাঁড়ালো? আমরা দুটো বিষয়ের ওপরে আজকে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, এবং স্বামী বিবেকানন্দ আমাদেরকে এই দুটো বিষয়ে কিভাবে, দুটো বিষয় সম্বন্ধে একটা সম্যক ধারণা দিচ্ছেন সেটাও আমরা শুনে নেব। একটি হচ্ছে চাপ, ইংলিশে আমরা বলে থাকি প্রেশার। আরেকটি হচ্ছে আনন্দ, অনেক রকম ইংলিশ থাকলেও আমরা একটা ইংলিশ বলি প্লেজার। তাহলে একটা হচ্ছে প্রেশার, শব্দটা ওয়ার্ডটা শুরু হচ্ছে যে অ্যালফাবেট দিয়ে, সেটা ইংরেজির পি, এটার মানে চাপ। আরেকটা হচ্ছে আনন্দ, ইংলিশে যে ওয়ার্ডটা প্লেজার। ঘটনাচক্রে এটারও প্রথম অ্যালফাবেট হচ্ছে পি। তাহলে এক পি আরেক পিতে পৌঁছল, চাপ আনন্দে পৌঁছল। সব থেকে মজার একটা অভিজ্ঞতা আমরা কল্পনা করি যে এই 23 বছর ছেলেটির যে বাবা, এই যে ভাই বোনদের যে বাবা, তিনি এই ছেলেটি চাকরিতে জয়েন করলো যে মাসে, ঠিক সেই মাসেই তার বাবা চাকরি থেকে অবসর নিলেন। বাবা অবসর নেওয়ার পর বলছেন আহ কি আনন্দ, আমার চাপ চলে গেল। চাকরি থেকে অবসর নিয়ে বলছেন। আর ছেলে বলছে আহ কি আনন্দ, আমি এই চাকরিতে জয়েন করছি।
আমার চাপ চলে গেল। কেমন লাগছে? অদ্ভুত। কে মিথ্যে কথা বলছে? দুজনই সত্যি কথা বলছে। কেন দুজনই সত্যি কথা বলছে? কারণ ওই ইয়াং ছেলেটির চাকরির প্রয়োজন ছিল। এই চাকরির প্রয়োজন ছিল বলে চাকরি পাওয়াটা তার কাছে আনন্দ। তাহলে চাপটা কোথায় গেল? চাপটা সরে গেল। আনন্দটা কি হলো? আনন্দটা চলে এলো। তাহলে একটা জিনিস সরে যাবে, জায়গা করে দেবে, একটা জিনিস এসে ওই জায়গাটা নেবে। এক পি সরে গেল প্রেশার, এক পি প্লেজার এসে ওই জায়গাটায় বসলো। একটাই চেয়ার, কিন্তু ওই চেয়ারে একদিন প্রেশার বসেছিল, চেয়ারটা ফাঁকা হয়ে গেল, প্রেশার পালিয়ে গেল, তো সরে গেল, আর প্লেজার এসে ফাঁকা চেয়ারটাই বসে গেল। আমরা ট্রেনে বাসে যা হয়, আমরা দাঁড়িয়ে থাকি, একজন প্যাসেঞ্জার যেই নেমে যায় সিটটা খালি হলে আমরা বসে পড়ি। তাহলে একটা সিট চলে গেল, আমরা আনন্দে বসে পড়ি। বাসে ট্রেনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বসার জায়গাটা পেলে আনন্দই হয়। এতক্ষণ চাপে ছিলাম, ভিড়, বাসে চারিদিক থেকে চাপাচাপি হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই কেউ হয়তো পিকপকেট করে নেবে, সেটাও একটা চাপ। কিন্তু একটা চাপ কি? একটা চাপ হচ্ছে গরমের দিনে খুব ঘর্মাক্ত হয়ে গেছি, তারপরে হয়তো সারাদিন ক্লান্ত, সেই সময় যদি বাসে ট্রেনে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ, খুব চাপ লাগে। ওটা হচ্ছে অন্য চাপ, শারীরিক। আর মানসিক চাপ হচ্ছে এত ভিড়, এর মধ্যে যদি ওই পকেট থেকে কেউ পার্সটা তুলে নেয়, এ তো হতেই পারে, হামেশাই হয়, তাহলে ওটা হচ্ছে মেন্টাল প্রেশার। তাহলে প্রেশারের মধ্যে আবার অনেক ভাগ আছে। চাপ ফিজিক্যাল হতে পারে, চাপ মেন্টাল হতে পারে, বিভিন্ন ধরনের চাপ হতে পারে। তাহলে ওই ছেলে বলছে আমি আনন্দ পাচ্ছি, কেন? আমি কাজটা পেলাম, প্রেশার সরে গেল, প্লেজার চলে এলো। বাবা কি বলছেন? আমার এতদিন, এত বছরের যে চাকরির চাপ থেকে মুক্ত হলাম, আমার 60 বছর বয়স হয়ে গেল, আর ভালো লাগছে না, এবার আমি আনন্দে কেন? আমার অবসর সময় আমি আর কারোর গোলাম নই যে 10টার সময় গিয়ে অফিসে ঢুকতে হবে আর 5টার আগে বেরোতে পারবো না, ওইসব নয়। আমি এখন নিজেই নিজের মালিক, আমি যখন ইচ্ছা খাবো, যখন ইচ্ছা শোবো, যখন ইচ্ছা বেরোবো। ঘটনা হচ্ছে স্বামীজি এইখানে একটা খুব সুন্দর কথা বলছেন। আসলে পুরো বিষয়টা আমাদের কি? আমরা জীবনে একটা জিনিস চাই। কি চাই? আমরা জীবনে সফল হতে চাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারি, যতজন শুনছি, পরে যতজন রেকর্ডিং শুনবো, আমরা জীবনে কেউ ব্যর্থতা চাই, সাকসেস আর ফেলিয়ার। আমরা কেউ ফেলিয়ার চাই, ফেলিয়ার দেখতে পারি, ফেলিয়ার ফেস করতে হতে পারে, কিন্তু চাই না। যে চেয়ে আমরা সবাই কিন্তু সাকসেস চাই, সফল হতে চাই। চাঁদা তুলতে বেরিয়েছে পাড়ার কয়েকটা ছেলে, যদি 10টা বাড়িতে চাঁদা তুলতে গেছে, তাদের কিন্তু টার্গেট থাকে 10টা বাড়িতেই যেন চাঁদা পেয়ে যায়। 6টা বাড়িতে পেলো, 4টে বাড়িতে দিল না, বলে পুজোর চাঁদা আজকে দেওয়া যাবে না। কেউ বলছে আজকে বৃহস্পতিবার, কেউ বলছে মাসের শেষ, এখন কোত্থেকে চাঁদা দেবো। ওই যারা পুজো কমিটির ছেলেরা গেছিল, তারা বলছে 4টে বাড়িতে ফেল হয়ে গেল, 6টা বাড়িতে আমরা কিন্তু সাকসেস পেয়েছি। সাকসেস মানে কি? পুজোর চাঁদাটা পেয়েছে। ওদের লক্ষ্য কী ছিল? পুজোর চাঁদা তুলতে গেছে, চাঁদা পাওয়া। ওদের লক্ষ্য কী আছে? ওই মুহূর্তে লক্ষ্যটা হচ্ছে ওইটা। এইখানে এই স্বামীজি খুব সুন্দর করে বলছেন। কি বলছেন? ইংলিশে বলছেন, টু পে অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য এন্ড, ইট অ্যাপিয়ার্স টু মি দিস ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। স্বামীজি বলছেন, আমার যেটা মনে হয় যে সাফল্যের রহস্য হচ্ছে, যে কোনো জিনিসের সফল হতে গেলে রহস্য হচ্ছে টু পে অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য মেন্ড, অ্যাজ টু দ্য এন্ড। তাহলে দুটো ওয়ার্ড ইউজ করলেন, একটা এন্ড, একটা মিনস। এন্ড বলতে তো আমরা সবাই জানি শেষ, মানে এখানে এন্ড বলতে লক্ষ্যটা, যেটাকে আমরা গোল বলি, যেটাকে আমরা টার্গেট বলি। এই টার্গেট বা গোল বা এন্ড বা অবজেক্টিভ, এম, যেটা আমরা যেমন ছোটোবেলায় সবাই রচনা লেখে, জীবনের লক্ষ্য কী, এম ইন ইয়োর লাইফ, সবাই লিখেছে, যারা শুনছে সবাই, এগুলো খুব কমন টপিক, এম ইন ইয়োর লাইফ। তো জীবনের লক্ষ্য কি? কেউ লেখে আমি ডাক্তার হবো, কেউ লেখে ইঞ্জিনিয়ার, কেউ উকিল। ছোটোবেলায় তো সব যে যেমন লেখে, অনেকে আবার শিক্ষক মশাই লিখিয়ে দেন, বাবা মা লিখিয়ে দেন, তাই লিখে মুখস্থ করে দেখে। কিন্তু আসলে তখন তারা কিছুই বোঝে না। যে লিখছে উকিল হবে, সে পরে উকিল হওয়ার কোনো বাসনাই তার ছিল না। যে ডাক্তার হবে, সে কোনোদিন ডাক্তারি পড়ার কথা ভাবেইনি। এমন হতেই পারে, 2-1জন হয়তো হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু লক্ষ্যের কথা তারা বোঝে না।
এখন রচনা লিখছি না আমরা, এখন কিন্তু সত্যিকারের লক্ষ্যটা আমাদের ঠিক করতে হবে। স্বামীজি বললেন কেন লক্ষ্য ঠিক করতে হবে, বলছেন টু পে অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য এন্ড। তাহলে আগে তুমি লক্ষ্যটা ঠিক করে নাও, সেই লক্ষ্যটায় জন্য তুমি যে মনোযোগটা দিচ্ছ, ওই লক্ষ্যে পৌঁছবো, ওই লক্ষ্যটা আমার দরকার, ওর জন্য তোমার যে মানসিক আকুতি হচ্ছে, সেই লক্ষ্যটা কি হতে পারে? ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, পরীক্ষায় পাশ করা হতে পারে, পুজোর চাঁদা তোলা হতে পারে, ফুটবল ম্যাচে জেতা হতে পারে, করে একটা ক্রিকেটে সেঞ্চুরি করা হতে পারে, ক্রিকেট গেমে হতেই পারে। আমার লক্ষ্য একটা আছে, সেই লক্ষ্যের জন্য আমি খুব গুরুত্ব দিচ্ছি, ওই লক্ষ্যটা আমাকে পেতেই হবে। স্বামীজি বলছেন একটা জিনিস তোমরা সচেতন থাকো, যদি জীবনে সফল হতে চাও, যদি মানে তিনি তো চাইবেন সফল হই, তাহলে সফলতার রহস্য হচ্ছে তুমি লক্ষ্যের ওপর যতটা মনোযোগী হবে ততটাই মনোযোগী হও। আমাদের বলছেন তোমাদের বলছেন হতে, কিসে? মিনস মানে উপায়, পন্থা, পদ্ধতি, রাস্তা। তার মানে তুমি পৌঁছতে চাইছো, তোমার লক্ষ্য কি? তুমি একটা ভালো মানুষ হবে। যদি তোমার লক্ষ্যই হয় তুমি ভালো মানুষ হবে, তাহলে ওই ভালো মানুষ হওয়ার জন্য যে রাস্তাটা তুমি হাঁটছো, সেই রাস্তাটাই তুমি ততটা মনোযোগী হও। আমরা ছোট্ট থেকেই অনেক জিনিসকে ইগনোর করি, অবহেলা করি, অগ্রাহ্য করি, এই এক আধবার হতেই পারে। যেমন হয়তো কথার কথা বলছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফুচকা খাচ্ছি, চাট খাচ্ছি, হতেই পারে। এই ফুচকা চাট বিশেষ করে 5-6 জন বন্ধুরা যদি খাওয়া হয়, ওই ফুচকাওয়ালা ভদ্রলোক তিনি কি করেন, সবাইকে শালপাতা ঠোকা দিয়ে দেন, তোমরা সবাই জানো, পরপর খাইয়ে যাচ্ছেন। এবার রাউন্ড খাওয়ালেন ওনারা তো ভুলে গেছেন, উনি বলছেন 15 রাউন্ড, আর তোমরা বলছো না 12 রাউন্ড হয়েছে। মানে ওই 3 রাউন্ডের মধ্যেই কিছুই না, ওই 6 জনে 18টা ফুচকা, তার দামটা তোমরা তাকে দেবে না, ঠকাবে। আমরা কিন্তু বলেছি খুব ভালো মানুষ হব, এবার তার জন্য রাস্তা দিয়ে হাঁটছি। এই হাঁটার কিন্তু এটা একটা ছোট্ট উদাহরণ, আমরা মানুষটিকে ঠকালাম। যদি সারা জীবনে একবারই ঠকাই ঠিক আছে, কিন্তু এই করতে করতে যদি আমরা অনেকবার ধরে কখনো ঠকাচ্ছি, কখনো অসৎ কাজ করছি, কখনো মিথ্যে কথা বলছি, যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা পরীক্ষা হলে গিয়ে, যিনি পরীক্ষা হলে ইনভিজিলেট করছেন তাকে মিথ্যে কথা বলে তাকে ঠকাতে পারি না, আমি বন্ধুর থেকে দেখে লিখেছি, আমি কারোর বাড়ির থেকে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে এলাম, আমি তো আনিনি। এই যে জিনিসগুলো, এগুলো সবই হচ্ছে, স্বামীজি বলছেন মিনস, রাস্তা। এই যে পথটা, তখন তুমি পথটাতে মনোযোগী হওনি। এবার তুমি বড় হওয়ার পর দেখা গেলে তুমি সত্যিকারের প্রকৃত অর্থে যা মানুষ, যে মানুষের অভাব আমাদের দেশে এখন প্রচুর, যে কারণে স্বামীজি বলছেন, আমরা নিজেরা লক্ষ্য করছি, যদি আমরা সংবাদপত্র পড়ি, সংবাদ শুনি, বিভিন্ন সংবাদ মাধ্যমে যা সংবাদ প্রচারিত হয়, দেখা যায় সমাজে যে সমস্ত কাজ চলছে বিভিন্ন স্তরে, তাতে কিন্তু প্রচুর জায়গায় অনেক দুর্নীতি। এই যে দুর্নীতি হচ্ছে চারিদিকে, এই দুর্নীতি হয় কেন? দুর্নীতি কারা করে? গরু, গাধা, ঘোড়ারা এসে করে না, কুকুররা এসে করে না, করছে কারা? যারা দায়িত্বে আছে তারা দেখছে আমার হাতে ক্ষমতা আছে, আমি যদি দুর্নীতি করি আমি অনেক টাকার মালিক হয়ে যাব। কিন্তু এই মানসিকতাটা কোথা থেকে আসছে? সেই মানসিকতাটা মনুষ্যত্বের অভাবে আসছে। বিবেকানন্দ বলছিলেন যে তুমি লক্ষ্যটা কি রেখেছিলে? বল ছোটোর থেকে আমি লক্ষ্য করে দিলে বড় মানুষ হবো। বলো কিন্তু তুমি যখন ছোটো থেকে তুমি এইসব করতে, অন্যায় কাজগুলো করতে, তখন তুমি ওগুলোকে অবহেলা করেছো। স্বামীজি বললেন টু পে, কি পে করতে হবে? অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য এন্ড। তোমার লক্ষ্যটা যা, সেই লক্ষ্যটা তুমি চাইছো যে আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবো, তো তার জন্য তোমার যে প্রস্তুতিটা নিতে হবে, তুমি তো প্রস্তুতি নাওনি। তাহলে তোমার খুব ইচ্ছা আমি মাধ্যমিকে 92% পাবো, 92% পাওয়ার জন্য তোমাকে যে পরিশ্রম করতে হবে সেটা তুমি তো করোনি, তাহলে তুমি 92% পাবে কি? ওটা তো ম্যাজিক নয়। আমরা এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারি না। স্বামীজি আমাদের চোখ খুলে দিচ্ছেন, তোমাদের চোখ খুলে দিচ্ছেন। তোমরা যত ছেলেমেয়েরা শুনছো, লাইভ শোনো, রেকর্ডিং শোনো, বড়রা আপনারাও, প্রত্যেকে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের আজকের আলোচনায় আমরা কনসেন্ট্রেট করেছিলাম এক পি থেকে আরেক পিতে যাব, প্রেশারটা সরিয়ে দিয়ে
প্লেজারটাকে আমরা আনবো, কি করে আমরা চাপটা সরাবো, আর কি করে আনন্দ পাবো। প্রথম কথা, আনন্দ শব্দটি আপেক্ষিক, রিলেটিভ, কারণ প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিসে আনন্দ হয় না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের যারা বিজনেসম্যান, ধরা যাক যিনি মিষ্টির দোকান হোক, কাপড়ের দোকান হোক, সোনার দোকান হোক, বইয়ের দোকান হোক, প্রত্যেকের দোকান যখন বন্ধ করেন, তখন দোকান সেল যখন শেষ হয়ে যায়, কাস্টমারদের সঙ্গে আর কোনো কিছু নেই, তারা কিন্তু প্রত্যেক দিন দেখেন আজকে আমার কত সেলস হলো, তার রেকর্ড কিন্তু দেখবেন। সাধারণত খুব সময়ের অভাব না হলে ব্যাংকে যখন বিকেলবেলায় কাস্টমারদের বিজনেস আওয়ার শেষ হয়ে যায়, তারা কিন্তু ট্রানজাকশন দেখেন, কত ট্রানজাকশন হলো। কেন এগুলো দেখেন? কেন? আসলে তাদের একটা টার্গেট আছে। যেমন মিষ্টির দোকানে তার টার্গেট আছে আজকে আমার এত হাজার টাকা বিক্রি হবে, সেই টার্গেটটাই হচ্ছে গোল, ওটাই হচ্ছে এন্ড। তাহলে ওনার কাছে এন্ড হলো আমার কত সেল হবে। এবার কোনো একটা পার্টিকুলার মিষ্টি উনি দেখছেন সপ্তাহে 7 দিন অবজার্ভ করলেন ওই মিষ্টিটার ক্রেতা খুব একটা নেই। এখান থেকে উনি একটা পন্থা ঠিক করলেন, হয় ওই মিষ্টির প্রোডাকশনটা বন্ধ করবেন, ডিম্যান্ড সাপ্লাই, আর না হলে ওই মিষ্টিটা কেন ক্রেতাদের পছন্দ হচ্ছে না, ওখানে কি ত্রুটি আছে সেটা সংশোধন করার চেষ্টা করবেন, যাতে ক্রেতাদের মুখে ভালো লাগে, পছন্দ হয়। ওরা অন্যভাবে প্রস্তুতি করলেন, দেখা গেল ক্রেতারা নিচ্ছেন। তার মানে ওই মিষ্টির দোকানের বিক্রেতা খুব বুদ্ধিমান মানুষ, তিনি কিন্তু অপটিমিস্টিক, এবং তিনি লক্ষ্যটা রেখেছেন তার সেল বাড়ুক, কিন্তু রাস্তাটাতেও তিনি সমান মনোযোগ দিয়েছেন যে আরে আমি তো প্রত্যেক দিন হিসেব করে দেখছি যে এই মিষ্টিটার সেল একদম নেই, ডিম্যান্ড নেই, অথচ এটা নতুন ধরনের মিষ্টি, তাহলে নিশ্চয় আমাকে রুচি ক্রেতাদের রুচি অনুযায়ী করতে হবে। যেই একটু করতে পারলেন দেখলেন ওটাতে সফল হলেন। তার মানে সিক্রেট অফ সাকসেস, আমরা এন্ডে যতটা গুরুত্ব দেব ততটাই গুরুত্ব দেব আমাদের পন্থায়। তাহলে এন্ডে যেই পৌঁছে গেলেন, এবার মিষ্টির দোকানে বিক্রেতা কয়েকদিন পর দেখলেন বাহ খুব ভালো সেল হচ্ছে, ওনার কি হবে? আনন্দ। তার আগে ওনার কি ছিল? চাপ, কেন বিক্রি হচ্ছে না। এই যে চাপ, একটা ব্যাংকে বিজনেস করে, ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস করে, তারা একদম টার্গেট দিয়ে দেয়, যে কারণে অনেক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারদের ওপর টার্গেট থাকে যে এত লোন কিন্তু এই কোয়ার্টারে স্যাংশন করতে হবে। লোকে লোন নিচ্ছে না, লোন নেওয়ার জন্য তারা জোর করছে, আপনি লোন নিন, আপনি বাড়ি করুন, আপনি লোন নিন, ছেলেকে বিদেশ পাঠান, আপনি লোন নিন, এই কাজ করুন। তার ব্যাপারটা কি হচ্ছে, ওই যত লোন দিতে পারবে তত কিন্তু ব্যাংকের সেদিক দিয়ে একটা আর্নিং বাড়বে। এইটা হচ্ছে টার্গেট। এই যে টার্গেট, প্রত্যেকের টার্গেট, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ হন, বিভিন্ন মেডিকেল কোম্পানি, বিভিন্ন কোম্পানি, তাদের এক একটা টার্গেট দেওয়া থাকে। টার্গেট কেন? ওই যে প্রেশার। তাহলে তারা চাপে থাকে, তো এই চাপে থাকে বলেই তারা কি করে, অনেক সময় সুইসাইড করে দেয়, চাপটা নিতে পারে না, আত্মহত্যা করে দেয়, কিংবা চাকরি ছেড়ে দেয়। ওইখানে স্বামীজি বলছেন তুমি ভুল করছো, তুমি সফল হওয়ার জন্য আরও 3টে পি তোমাকে দিচ্ছি, এই 3টে পি তুমি নাও। কোথায় প্রেশারের পি পালাবে, আর প্লেজারের পি এসে তোমার চেয়ারে বসে থাকবে। তুমি চেয়ারে বসবে কি, তোমার চেয়ারে প্লেজার বসে থাকবে। আমরা বললাম কি স্বামীজি, কি 3টে পি? স্বামীজি যে পিগুলো বলছেন তার মধ্যে সেকেন্ড আর থার্ড প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই যে বলছে যে আমাকে টার্গেট দিচ্ছে, কোম্পানিতে এত টার্গেট দিচ্ছে, হায়ার ম্যানেজমেন্ট লেভেল এত টার্গেট দিচ্ছে, এই করতে হবে, এত করতে হবে। স্বামীজি বললেন পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স are the 3 essentials to success, and above all love. Purity, P দিয়ে শুরু হচ্ছে, পেশেন্স P দিয়ে শুরু হচ্ছে, পারসিভিয়ারেন্স P দিয়ে শুরু হচ্ছে। পিওরিটি পবিত্রতা, পেশেন্স ধৈর্য, পারসিভিয়ারেন্স অধ্যবসায়। আপনাদের যদি মনে হয়, তোমাদের যদি মনে হয়, তোমরা লিখে দাও যে না এগুলো সফল হওয়ার জন্য এগুলোর একটারও প্রয়োজন নেই। স্বামীজি খুশি হবেন। আমরা তো আলোচনা করছি, স্বামী বিবেকানন্দের মেসেজটা বললাম, তার মানে বলে নিই যে তোমরা সবাই মেনে নাও। কারণ স্বামী বিবেকানন্দ যেটা বলছেন আমরা শুনব, মানা অথবা না মানা প্রত্যেকের নিজের ইচ্ছের ওপর। কারণ স্বামীজি কোথাও কাউকে চাপিয়ে দেননি বলেই স্বামীজির কথাতে চাপ হয় না, আনন্দ হয়, এটাই মজা। স্বামীজির কথায় কোনো রকম প্রেশার ফিল করি না। যেমন অনেক সময় আজকে যারা শুনছে লাইভে, এই প্রত্যেক দিন যে শুনছো তোমরা, যারা রেকর্ডিং শোনো,
তোমাদের কেউ চাপ দিয়ে শোনায় না। কোথায় একটা তোমরা কোনো জায়গায় তোমাদের নক করছে, তাই তো কনফিডেন্স ফিরে পাচ্ছ, সাহস ফিরে পাচ্ছ, আনন্দ পাচ্ছ, সেই জন্য শুনছো, সেই জন্য আমরা শুনছি। আমরা কেউ বোকা নই, আমরা সবাই জানি সময়ের দাম আছে, কিন্তু আমরা নিজেদের যে এনার্জিটা আছে সেটা ইউটিলাইজ করতে পারি না। এই যে আজকে যে 3টে ফর্মুলা, একেবারে অঙ্কের ফর্মুলার মতো, পিওরিটি, তোমরা পবিত্র হও, পেশেন্স, ধৈর্য ধরো। সব থেকে বেশি হচ্ছে ধৈর্যের অভাব আমাদের। অনেক সময় আমরা যদি কয়েকটা চাকরি পরীক্ষা দিই, তারপর যদি চাকরি না পাই, আমরা একেবারে ধৈর্য হারা হয়ে যাই, দূর আর চেষ্টা করে লাভ নেই। 10টা তুমি চেষ্টা করেছো, আমি বলছি আর একটা চেষ্টা করে দেখো, 11টা, এই 11 নম্বর বাড়ি তুই পেতে পারো। এই যে তোমার মধ্যে, অর্থাৎ ওই ধৈর্য আর একটা অধ্যবসায়, এই তোমার উদ্যম, নিষ্ঠা, তোমায় লেগে থাকতে হবে। যে কোনো জিনিস ওই লেগে না থাকলে, সে চাকরি হোক, ব্যবসায়ী হোক, পড়াশোনাই হোক, যে কোনো জিনিস, ছোট বড় বলে নয়, সর্বত্রই কিন্তু এই লেগে থাকার যে চ্যাঠা, আমরা বলি চ্যাঠা, ওই যে টেনাসিটি, ওটাকে হচ্ছে অধ্যবসায়। আমরা একটা জিনিসেও যত অধ্যবসায়ী হব, যত আমরা ধৈর্য ধরব, কারণ আমরা চাই যে আমরা চেষ্টা করলাম রাতারাতি রেজাল্ট পাবো। ওই যে টার্গেট দিচ্ছে, কোম্পানি টার্গেট দেয়, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ হন তাদেরকে বলে যে আপনাদের এই মাসে এত সেলস দিতে হবে, আমরা জানি না কোত্থেকে দেবেন। ওই মানুষটি যদি চিন্তা করে যে আমাকে এই সেলসটা যদি আমি দিতে পারি, আমার লক্ষ্য হচ্ছে এই সেলস দেওয়া, এতটা বিক্রি আমায় করতে হবে, তাহলে লক্ষ্য টার্গেট দিয়ে দিয়েছে। এই টার্গেট দিয়ে দিচ্ছেন যে আপনাকে অন্ততপক্ষে 5 জন কাস্টমারের কাছে কন্ট্রাক্ট নিতে হবে। তাহলে আমি 30 জন কাস্টমারকে মিট করব, তাহলে 5 জনকে আমি হয়তো কন্ট্রাক্ট পেতে পারি। এই 30 জন কাস্টমারকে কন্ট্রাক্ট করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটা আমি করতে চাইছি না, অথচ আমি টার্গেটটা ফুলফিল করতে চাইছি। স্বামীজি এই কথাটা বললেন, সিক্রেট অফ সাকসেস ইজ টু পে অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য এন্ড। আমরা শুনলাম না, আমরা শুধু ভাবলাম আমি মার্চ মাসে 31 তারিখ হয়ে যায়, আমি এত সেলস দেখিয়ে দেবো, দেখা গেল পেলাম না। কেন পেলাম না? আমার কিসের অভাব ছিল? ওই যে স্বামীজি বললেন অধ্যবসায়, তোমার অধ্যবসায়ের অভাব ছিল। তুমি যদি অধ্যবসায়ী হতে, তাহলে তুমি যে কোনো জায়গায় তুমি সফল হবেই হবে। আমরা প্রত্যেকে সফল হতে চাই, আর এই সাফল্য জিনিসটা এমন একটা টার্ম, এই সাফল্য মানুষের কোনোদিনই মনে হয় না আমি সফল হয়েছি, সবসময় মনে হয় আরও দূর, আরও এগোবো, আরও এগোবো। এটা ভালো, এটা ভালো যে আমি এক জায়গায় স্টিক করে থাকবো, কেন আমি আরও উন্নত হবো, আরও উন্নত হবো। কিন্তু আরও উন্নত হওয়ার পেছনে লক্ষ্য করতে হবে যে আমার ব্যক্তিগত স্বার্থই কি শুধু, যে আমি হয়তো একজনের থেকে কমা আছি, কম পোস্টে আছি, আমি তাকে হিংসা করে আমি সেই জন্য আর সফল হতে চাইছি, আমার কাছে এত টাকা, ভাবছি আরও বেশি টাকা হোক। এই যদি আমাদের সাফল্যের ইন্ডেক্স হয়, প্যারামিটার্স হয়, তাহলে আমরা জীবনে কোনোদিন সফল হতে পারবো না। স্বামীজি বলছেন সাফল্য, এই সাফল্য টার্মটা এত আপেক্ষিক, তুমি নিজেই ঠিক করে নাও তোমার গোল কি, তোমার এন্ড কি। এন্ড হচ্ছে যে আমি অন্ততপক্ষে নিজের পায়ে নিজে দাঁড়াবো। যেমন তোমরা যারা ছোট ছোট ছেলেমেয়েরাও শুনছো, একটা জিনিস খুব পরিষ্কার, যদি আজকে তোমরা ভাবো যে আমরা সমাজের জন্য, দেশের জন্য কিছু করব, আমরাও কিছু আমাদের পকেট থেকে টাকা খরচা করব, আরে আগে টাকা রোজগার করতে হবে, তবে তো খরচ করবে। তাহলে তার জন্য তাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, সব করতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন যে তুমি পিওরিটি, অর্থাৎ তোমার মনের মধ্যে কোনো ওই এই ধরনের রেখো না, কোনো কপটতা রেখো না, তুমি কি হতে চাও আগে দেখো, সেইটাই তুমি পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু অধ্যবসায়, খুব উদ্যমী হতে হবে, লেগে থাকতে হবে। ওই যে তুমি নিষ্ঠা ভরে চেষ্টা করে যাচ্ছ, তখন দেখবে তুমি ওখানে পৌঁছবে। আসলে এইটার জন্য আমাদের যে দরকার সেটা হচ্ছে ম্যাসিভ মনোবল। এই আমাদের মধ্যে শের স্বামীজি বারবার বলছেন তোমাদের ধৈর্য কেমন দরকার? অনন্ত ধৈর্য, অনন্ত অধ্যবসায়, অনন্ত পবিত্রতা। মানে ধৈর্য অনন্ত, যার অন্ত নেই, যার সীমা নেই। আমরা কিছুটা চেষ্টা করেই বললাম আমরা ধৈর্য হারালাম। মনে আছে স্বামী বিবেকানন্দ সেই পরিব্রাজক জীবনের ঘটনাটা? আমরা অনেকবার এই ঘটনাগুলো আলোচনা করি আমাদের নিজেদের ভালোর জন্যই। কিচ্ছু না, ওই মানুষটা পাহাড়ে ওই চড়াই উতরায়ে কিছুটা চলেও গেছেন, তারপর উনি যখন বলছেন আমি আর পারবো না, স্বামী তাকে শুধু একটা কথা বললেন
যে তুমি নিচের দিকটা দেখো, ওই পায়ের তলার রাস্তাটা কে পার করে এসছে? বলছে আমি। বলছে তাহলে বাকিটাও তুমি পারবে। অর্থাৎ তার মধ্যে ওই যে মনোবলটা, যেটা কিছুক্ষণের জন্য ঝিমিয়ে গেছিল, সেই মনোবলটা তিনি জাগিয়ে দিলেন। স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা করলে কি হয়, আমরা অনেক সময় খুব ভেঙে পড়ি। এই ভেঙে পড়া যখনই আমাদের মনোবল হারিয়ে যায়, তখন আমাদের এমন একজনকে দরকার যিনি আমাদের সত্যিকারের মনোবল দিতে পারবেন। এবং কে দিতে পারবেন? যাকে স্ট্রাগল করতে হয়েছে সারা জীবন, স্বামী বিবেকানন্দকে। আমরা কখন মনোবল ভেঙে যায়? আমরা যখন কোনো জিনিসে ব্যর্থ হই, যেটা চাইছি সেটা পেলাম না, অথবা আমাকে কেউ হয়তো খারাপ বলে দিল, কেউ আমাকে হয়তো গাল দিয়ে দিল, কিছু দু চারটে খারাপ কথা বলে দিল, আমার সম্বন্ধে নিন্দা করে দিল, তখন আমরা সব থেকে বেশি ভেঙে যাই। হ্যাঁ, আমি কি এমন অন্যায় করেছি আমার সঙ্গে নিন্দা করছে? একবার স্বামীজির জীবনটা পড়তে আসে। স্বামী বিবেকানন্দের মতো এত পবিত্র জীবন, এত পবিত্র মানুষ, মানে স্বামীজি সম্বন্ধে বলছেন যে উনি হি ওয়াজ নট অনলি হোলি বাট হি ওয়াজ হোলিনেস। ম্যাকলাউড বলছেন তিনি পবিত্র ছিলেন না, পবিত্রতা ছিলেন। মানে যার মধ্যে পবিত্রতা থাকে তাকে পবিত্র বলা হয়। মানে পবিত্রতা মানে বিবেকানন্দ। তো সেই বিবেকানন্দের সম্বন্ধে কুৎসার উঠিয়েছে মানুষ, নিন্দা করেছে। বিদেশে গিয়ে ভারতবর্ষের মাটিতে কেন? ঈর্ষার জন্য। এই ঈর্ষা এমন একটা জিনিস, কিন্তু বিবেকানন্দকে ভাঙতে পারেনি, তাকে ভাঙতে পারেননি, তার মনোবলকে ভাঙতে পারেননি। এবং এত সংগ্রাম তিনি করেছেন, তারপরও এত রকম মানসিক চাপ তার মধ্যে এসেছে, অথচ তিনি কোনো কিছুর জন্যই ভেঙে পড়েননি। কেন? তার সিক্রেটটা কি? স্বামীজির এই না ভেঙে পড়ার পেছনে সিক্রেটটা কি? তার গুরুর আশীর্বাদ, কৃপা, সেটা তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে একটা বিরাট ফ্যাক্টর কাজ করছে, যে স্বামীজি জানেন যে আমি যেটা করছি, আমি একেবারে বিশুদ্ধ মনে, পবিত্র মনে করছি, আমি সত্যকে ধরে চলছি, আমার মধ্যে কোনো কপটতা নেই, ফলে আমি পৌঁছবই পৌঁছব। এই হচ্ছে স্বামীজির মনোবল। এই মনোবলটা তার ছিল, আমাদের নেই। তোমাদের মধ্যে এই অত মনোবল থাকতে পারে না। স্বামী বিবেকানন্দ চাইছেন তোমাদের মধ্যে এই মনোবল আসুক। লোকে নিন্দা করতে পারে, ছেলেটা চেষ্টা করছে, একবার এই ব্যবসাটা করছে, একবার ওই ব্যবসাটা করছে, একবার ওই চাকরির চেষ্টা করছে, কিছুই করতে পারছে না। কত রকম কত বলবে, পাড়ার লোক বলবে, পরিবারের লোক বলবে, বলুক, একটা কথাকেও গুরুত্ব দিলে চলবে না, কারণ তাহলেই ভেঙে পড়বো। যদি প্রত্যেকটি কথাকে আমি গুরুত্ব দিতে চাই আর প্রত্যেকটি কথাকে নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই, আমার আসল কাজটাই হবে না। আসল কাজটা মানে কোথায়, তারা কোথায় ডিস্টার্ব করছে? ওই বন্ধু বান্ধব। আজকাল একটা কথা আসে, সত্যিকারে অনেস্টলি স্পিকিং, আজকাল ইংলিশ মিডিয়াম স্কুলে না এই কথাটা খুব চলছে। অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলের মেয়েরাও হয়তো শুনছো, হতেই পারে, আজ না শোনো কাল শুনবে, রেকর্ডিং আছে, ইউটিউবে দিচ্ছে, সাবস্ক্রাইব করছো, তোমরা শুনছো এবং শুনবে। এই জন্যই শুনবে কারণ তোমরা সত্যিকারের খুব চাপে থাকো। জানি না, মা বাবার প্রেশার থাকে, বন্ধুদের প্রেশার থাকে, আত্মীয় স্বজনের প্রেশার থাকে, বিভিন্ন রকম। এই প্রেশার তোমরা সহ্য করতে পারছো না, তখন তোমরা ভুল ডিসিশন নিয়ে নিচ্ছ। প্রেশার তোমাদের থাকবে না, প্রেশার যেটা থাকবে সেটাও তোমাদের কাছে মনে হবে প্রেশার। আরে প্রেশার না থাকলে জীবনটা এনজয় করবো কোথেকে? আর একটু চাপই যদি না থাকে তাহলে এনজয়, তাহলে আমার মনে হচ্ছে যে 23-24 বছরের ছেলেটা, তার বাবা, দুজনের জীবনটা কি? আর একজন সারা জীবন চাপ সহ্য করলেন, এবার বলছেন আমি রিটায়ার করলাম, এবার আমি রেস্ট নেব। আর এই ছেলেটি তো বুঝতে পারছে না, ও ভাবছে আমার আনন্দ। চাকরিতে জয়েন করার পর সারা জীবন তাকে প্রেশারে থাকতে হবে না, চাকরিটা কি বিনা চাপে চলে যাবে? তার মানে তখন আবার বলবে না না, কোথায় জয়েন করে তো আনন্দ নেই, চাপ। তাহলে সে পাগল হয়ে যাবে, তাহলে কখনোই আনন্দ পাবে না। আসলে কাজটা আছে মানেই তো আনন্দ। কাজটা না থেকে শুধু যদি বসে বসে কেউ মাইনে পায়, দোকানটা খুলে রেখেছে, কোনো কাজ করব না, আমি বসে বসে রোজগার করবো, হাউ ইজ ইট পসিবল? অ্যাট দ্য সেম টাইম এটা কাম্যও নয়। যেটা বলছিলাম, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেমেয়েরা আজকাল একটা টার্ম খুব ইউজ করে, তোমরা দেখো যারা শুনছো, পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার, এই কথাটা খুব চলছে। প্রেশার তো বলছিলাম চাপ, পিয়ার বন্ধুদের চাপ। বন্ধুদের চাপ কেমন? বিভিন্ন রকম। কোনো একটা বন্ধু হয়তো
সে ভালো রেজাল্ট করছে, এবার দুজনের মধ্যে এক্স ভালো রেজাল্ট করছে, এক্সের বন্ধু ওয়াই, ওয়াই ভালো রেজাল্ট করতে পারছে না কিন্তু ওয়াই এক্সের বন্ধু, ও খুব চাপে আছে। অন্য বন্ধুরা বলছে কিরে তোরা তো, তুই বলিস তোর বেস্ট ফ্রেন্ড, তো তোরা তো খারাপ রেজাল্ট হচ্ছে কেন, তোরা এত বন্ধু। এই যে পিয়ার প্রেশার, অথবা বন্ধুরা তাকে চাপ দিচ্ছে এই ধরে যে এই তোর যা ক্যারি না, তুই আজকে স্কুলে টপার হয়ে যাবি, বন্ধুরা খুব প্রেশার দিচ্ছে। একজন সেই প্রেশারটা নিতে পারছে না, ও খালি পড়তে বসছে আর খালি ভাবছে আমি স্কুলে টপার হয়ে যাবো, যদি টপার না হই তাহলে আমার বন্ধুরা কি বলবে। সে প্রথম থেকে বন্ধুদের বলতে হবে আরে তোরা আমাকে টপার টপার করছিস কেন, টপার তো তুইও হতে পারিস, আর টপার আবার কি রে, আমরা সবাই সমান, কে টপার হবে এটা আমাদের কাছে ইস্যুই নয়, তাহলে আমাদের বন্ধুত্বই চলে যাবে। ওই প্রথম রাত্রেই বেড়াল মারা, যত বন্ধুরা বলবে শুনতে খুব ভালো লাগে, আমি টপার হয়ে যাবো, আমি টপার, সবাই ভাবছে, টিচাররাও ভাবছে, মিসরা ভাবছে, স্যাররা ভাবছে, এই যে ভাবনা চিন্তা, এই করতে করতে ভেতরে ভেতরে আমার মধ্যে একটা ইমেজ তৈরি হয়েছে, নিজে সেলফ ক্রিয়েট ইমেজ, কি ইমপ্রেশন, কি আমি টপার হব। এই যে আমি টপার হব এইটা আমাকে ঘুমোতে দিচ্ছে না, মানে কিছু একটা ভুল করলাম সঙ্গে সঙ্গে বলছে কী হলো, মা বলছে ঘুমো, যে না মা আমি টপার না হই, এইটা হচ্ছে পিয়ার প্রেশার। আবার এই প্রেশার কিন্তু প্যারেন্টাল প্রেশারও আসে, মা বাবার চাপও আসে, তোকে কিন্তু সেকেন্ড হলে চলবে না, তোকে ফার্স্ট হতেই হবে। এবং এই ধরনের ঘটনা অসংখ্য ঘটে সমাজে। এই যখনই এই প্রেশার আসছে, তোমাদের কাছে আমার অনুরোধ, স্বামীজিকে খুব করে পড়ো। স্বামীজিকে পড়লে কি হবে, তোমরা এই প্রেশারটা হ্যান্ডেল করতে পারবে, তোমাদের মধ্যে শক্তি আসবে, তোমরা বলবে খুব স্বাভাবিকভাবে, দেখো তোমরা যে আমাকে বলছো ফার্স্ট হতে, তার মানে এন্ডটা, আমাকে এই রাস্তায় আমাকে ফার্স্ট হওয়ার জন্য যে চেষ্টা করতে হবে সেখানেও তো আমাকে মনোযোগ দিতে হবে, আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তারপর দেখা যাক না কী হয়। মানে ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু রিল্যাক্সড হতে নাও, ক্যাজুয়ালি, কারণ যখনই এই আমরা যে কোনো ক্ষেত্রে প্রেশার নিতে পারি না তখন আমরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। সেই জন্য প্রথম থেকেই স্বামী বিবেকানন্দ জানেন যে সিক্রেট অফ সাকসেস কি, সাফল্যের রহস্য কি, রহস্য হচ্ছে লক্ষ্য একটা থাকবে, টার্গেট একটা থাকবে, তুমি ওইখানে পৌঁছতে চাইছো, তার জন্য যা যা চেষ্টা সেইটাও তুমি সযত্নে করো, মানে তুমি যতটা ভাবছো এত করব, তার জন্য তোমাকে কিন্তু ওই সমপরিমাণ চেষ্টাও করতে হবে। অর্থাৎ সোজা কথায় স্বামীজি তোমাদের মধ্যে চেষ্টার মনোভাবটা জাগিয়ে দিচ্ছেন। ঘুমিয়ে যেও না, ওই অনেক সময় ওই বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন ওকে হয়তো জাগিয়ে রাখতে হবে কোনো কারণে, থাপ্পড় মেরে জাগিয়ে রাখা হয়। এই যে জায়গা, স্বামীজির একটি বিখ্যাত কবিতার একটি লাইন আছে, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেতা সুখ ইচ্ছ মতিমান, মানে বলছেন যে একটা বাচ্চা যখন জন্মায়, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেতা সুখ ইচ্ছ মতিমান। আমরা সবাই তো জগতে খুব সুখ চাই, আনন্দ চাই, এ প্লেজার, বারবার কথা আসছে, প্লেজার, আনন্দ চাই, কেউ দুঃখ চাই না, আমরা সবাই সাফল্য চাই, কেউ ব্যর্থতা চাই না। এই যে সবাই বলছি আমরা সবাই ভালো চাই, কেউ খারাপ চাই না, সব ঠিক আছে, কিন্তু তার জন্য যে করণীয়, ওই কবিতার লাইনটা আগে আমরা একটু শুনে নিই। প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, একটা বাচ্চা বেঁচে আছে তার প্রমাণ কি, মানে বাচ্চা যে জন্মালো তো একটা বাচ্চা নবজাতক, সে জন্মে বেঁচে আছে, মানে আমরা বলি লাইভ বেবি, সেটার প্রমাণ কি না বাচ্চাটা কাঁদবে, বাচ্চাটা কেঁদেছে সেটা প্রমাণ যে বাচ্চাটা জেগে আছে। সেখানে না কাঁদলে ওকে একটু থাপ্পড় মেরে ওকে কাঁদানো হয়। এই কাঁদানো হচ্ছে কেন, কাঁদানো হচ্ছে এই প্রমাণ করার জন্য যে ও বেঁচে আছে, লাইভ বেবি। বলছে ছোট থেকে এই জন্মে থেকেই যে কাঁদে, এবং আমৃত্যু মানুষকে কাঁদতে হয়, কষ্ট করতে হয়, কাঁদতে হয়, তাহলে এখানে তুমি সুখ চাইছো কোত্থেকে, সুখের মুখ খুব একটা দেখবে না কেন। তখন তোমাদের মনে হতে পারে ভুল কথা, যাদের প্রচুর টাকা পয়সা আছে, যাদের কোনো কিছুর অভাব নেই, ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, দুটোই আছে, তাদের সুখের অভাব কোথায়, তাদের সুখের অভাব বেশি। কারণ তাদের সুখের ডেফিনেশনটা কি, তারা যে যাই পেয়েছে তখনও তো সন্তুষ্ট নয়, তারা তো আরও পেতে চাইছে, যেহেতু আরও পেতে চাইছে তার মানে অসুখী।
এই অসুখী মানুষ তার তো কোনোদিনই সে সুখ পাবে না। সেই জন্য এই বিবেকানন্দ বলছেন, ইউ ফিক্স আপ দ্য গোল, তোমার টার্গেটটা ঠিক করো, তোমার এন্ডটা ঠিক করো। ওই এন্ড যেটা, ফুটবলার বলটা নিয়ে দৌড়চ্ছে, এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, যেই বলটা গোলে দিয়ে দিল, কি আনন্দ, টার্গেট ফুলফিল হয়ে গেছে, চাইছিল এই গোলটা দিতে, গোল দিয়ে দিল। এই যে ব্যাপারটা, কিন্তু ঘটনা হচ্ছে ও আবার ফিরে এলো, কিন্তু আবার ফিরে এলো, আবার খেলা চলবে, কিন্তু আবার টার্গেট থাকবে, ও গোল দেবে। তাহলে এই যে গোল দেওয়া, আর গোলকিপার দাঁড়িয়ে আছে, ওর টার্গেট কি, ওই গোলটা বাঁচানো, যে কোনোভাবে ও বলটা গোলে ঢুকতে দেবে না। কখনো সফল হয়, কখনো ব্যর্থ হয়। বিষয়টা হচ্ছে এইখানে সাফল্যের জায়গায় স্বামীজি বললেন কি না, দ্য 3 এসেন্সিয়ালস টু সাকসেস। সফল হতে গেলে 3টে জিনিস এসেন্সিয়াল। এই যে আমাদের দৈনন্দিন জীবনে কি এসেন্সিয়াল, কি 3টে জিনিস যেটা আমাদের এসেন্সিয়াল আমরা বলে থাকি। কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। আমাদের সবাইকে কিছু না কিছু খেতে হবে, আমাদের সবারই কিছু না কিছু পরনে কিছু কাপড় লাগবে, আর কোথাও একটা মাথার ওপর ছাদ থাকবে। সে যাই হোক, একটা কুড়ে ঘর হোক, বস্তি হোক, ভাড়া বাড়ি হোক, যে কোনো হোক, একটা থাকবে। সবাই তো রাজপ্রাসাদে থাকবে না। এই 3টেকে আমরা বলি প্রাইমারি নিড। এই 3টে মানুষের একেবারে ঐকান্তিক দরকার, এছাড়া চলে না। একটু কিছু খেতে হবে, নাহলে বাঁচবে কোত্থেকে। একটু লজ্জা নিবারণের জন্য কাপড় অল্প লাগবেই, আর কোথাও একটা থাকতে হবে। কিন্তু বহু মানুষ আছে যাদের কিন্তু বাসস্থান নেই, যাদের বাসস্থান হচ্ছে ফুটপাথ, স্টেশন প্ল্যাটফর্ম, বাস স্ট্যান্ড। তারা দিনের পর দিন থাকছে, তাদের কোনো ফিক্সড বাসস্থান নেই। এমন বহু মানুষ আছে যার লজ্জা নিবারণের কাপড় নেই। এই ভারতবর্ষে এমন বহু মানুষ আছে যারা প্রতিদিন খাবার পায় না। স্বামীজি বলছেন, ওই মানুষগুলোর জন্য তোমরা তোমাদের জীবনে লক্ষ্য রাখছো, তোমাদের যে ওদের জন্য তোমাদের কিছু করতে হবে। ওই মানুষগুলোর জন্য তোমাদের জীবনে কখনো না কখনো সুযোগ তোমরা পাবেই। আজকে তোমরা যদি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে চাকরি করো, তখন তোমাদের মনে হতে পারে ওই বড় বড় শহরে কোথায় অভাবী লোকই তো নেই। অনেক সময় বলে, আমাদের সঙ্গে ছেলেমেয়েদের কথা হয়, ওরা বলে ব্যাঙ্গালোরে আশেপাশে আমরা কোথাও পাই না। কিন্তু ব্যাঙ্গালোরে পাচ্ছ না, কিন্তু ভারতবর্ষেই তো পাচ্ছ। যেখানে পাওয়া যাবে সেখানে খোঁজ করতে হবে। তাহলে জীবনের লক্ষ্য কি? নিজের পায়ে নিজে দাঁড়াবো, তার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই সাফল্য পাওয়ার জন্য এই যে 3টে, কিন্তু সর্বোপরি তিনি বললেন প্রেম, ভালোবাসা। ওই ভালোবাসা দিয়ে যদি তুমি লক্ষ্যে পৌঁছতে পারো, যে কোনো কাজ যদি তুমি ভালোবেসে করো, তোমার চাপই আসবে না। যে ছেলেটা পড়াশোনা করে, সেই ছেলেটা পড়াশোনা মানেই কিন্তু চাপ নয়। বহু ছাত্রছাত্রী পড়াশোনা এনজয় করে, কেন? তারা ভালোবেসে পড়ছে। আর যারা ভালোবেসে পড়ে না, তারা কিন্তু ওটাকেই চাপ মনে করে। এই যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যখন তারাই মিটিং করছেন, মিছিল করছেন, কোথায় কোথায় যাচ্ছেন, সারা দিনে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা শুতে পান না, নির্বাচনের সময় বিশেষ, তখন কিন্তু তারা চাপ মনে করছেন না, কারণ তারা ওই কাজটা ভালোবেসে করছেন। এই যে ভালোবেসে করছেন, সেটা রাজনীতিবিদ হতে পারে, ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, ফিল্ম আর্টিস্ট হতে পারেন। এই যে অভিনেতা অভিনেত্রীদের আমরা সিনেমাতে দেখি, কি ভালো লাগে, সে বাংলাই হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, সুন্দর সুন্দর ছবি বেরোয়, ভালো লাগে। কিন্তু ওই ছবিগুলো করার জন্য ওই আর্টিস্টদের কি পরিমাণ পরিশ্রম করতে হয়, এবং ওই জায়গায় পৌঁছানোর জন্য তাদের কি নিষ্ঠা, কি উদ্যম, কি অধ্যবসায় লেগেছে, সেটা যখন তাদের জীবন তোমরা কখনো শুনবে, তখন দেখতে পাবে। এই যে সত্যজিৎ রায়, ওই সত্যজিৎ রায়ের নামটা শুনলে আমাদের কত গর্ব হয়। কিন্তু এই সত্যজিৎ পরিশ্রম করতেন এক একটা ছবির পেছনে, হয়তো রাতের পর রাত তিনি ওই একটা স্ক্রিপ্টকে নিয়ে চিন্তা করছেন। এই যে অগাধ চেষ্টা, সেই জন্য স্বামীজি বললেন 3 P's। আমরা প্রথমে আমাদের আজকের আলোচনার বিষয়টাকে আমরা ফাইনালি সাম আপ করব। বিষয়টা কি ছিল? আমাদের খুব সুন্দর এই অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে যখন বিষয়গুলো ভাবা হয়, আজকে বিষয়টা কি ছিল? প্রেশার এবং প্লেজার, 2টো P। স্বামীজির আলোকে চাপটাকে আনন্দে রূপান্তরিত করা।
চাপ শব্দটাই আমরা ব্যবহার করবো না। আরে কি চাপ রে, কিসের চাপ? আরে কিচ্ছু চাপ না। বলো পরীক্ষা এত নম্বর আসবে, বন্ধুরা সব বলছে, এই যে পিয়ার প্রেশার। বন্ধুরা বলছে বলুক না, আমি আমার মতো পড়াশোনা করছি, যা পাবো ঠিক আছে, ওটাকে অ্যাকসেপ্ট করবো। কিন্তু হ্যাঁ, পড়াশোনা করবো না তা, ওই জায়গাটা করবো, কিন্তু পরীক্ষা হলে বসেও রিল্যাক্সড। একটা প্রশ্ন আটকে গেল, ঠিক আছে, চাপের কি আছে, একটা প্রশ্ন আটকেছে, আর অন্য প্রশ্ন আছে তো। মানে মানসিকতাটা এমন তৈরি করব, সারাটা জীবনই আমার প্রেশার টার্মটাই যেন আমার কাছে থাকছে না। কোথায় প্রেশার পাচ্ছি না, মাঝে মধ্যে একটু স্বাদ পাচ্ছি, আসলে বেশিরভাগ সময় আমি আনন্দ পাচ্ছি। মানে কাজটার সঙ্গে তুমি ভালোবাসাটাকে মিশিয়ে দাও, তাহলে তুমি কাজটা তোমার কাছে চাপ নয়, আনন্দ। ওই জন্য বললেন পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স আর দ্য থ্রি এসেন্সিয়ালস টু সাকসেস অ্যান্ড অ্যাবাভ অল লাভ। এই ভালোবাসা সহকারে তুমি যদি কাজটা করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো, তাহলে খুব স্বাভাবিকভাবেই স্বামীজির এই যে তিনটে জিনিস, তুমি অধ্যবসায়ী, তোমার পারসিভিয়ারেন্স আছে, তুমি ধৈর্য ধরো, পেশেন্স। কোনো জিনিসই আমরা অধৈর্য হলে ইমিডিয়েটলি আজ করলাম কালকে রেজাল্ট, পরশু রেজাল্ট হতে পারে না। ধৈর্য মানুষকে ধরতে হতেই পারে। কেন এই বছরটা কত মানুষকে কত ধৈর্য ধরতে হচ্ছে, তার মানে এই ধরনের হবে পরিস্থিতি। এই মনোবল বাড়াতে হবে। এই স্বামীজির অনেক বই আছে, যে সমস্ত বই পড়লে দেখবে তোমরা স্বামীজির তোমাদের ভেতর মনোবল বাড়বে। যেমন ধরো ছোট্ট ছোট মেসেজ পড়ো, তাহলে স্বামীজির আহ্বান খুব সুন্দর বই। এই যে আমার ভারত অমর ভারত, দেখবে ওখানে অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আর এক একটা মেসেজ। ধরো স্বামীজির একটা বাণী যদি পড়ো, দেখবে ওই বাণীটা পড়ে খুব চিন্তা করবে আসলে কি হয়। এটা কিন্তু কোনো মুখস্থ জিনিস নয়। স্বামীজি কি বললেন, এইটুকু তো বাণীটা কি, আবার বলছি, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স আর দ্য থ্রি এসেন্সিয়ালস টু সাকসেস অ্যান্ড অ্যাবাভ অল লাভ। কি আছে, একটা সেন্টেন্স, শুধু একটা ওয়ার্ড নি, পেশেন্স। আমরা যে কোনো কিছুতে ধৈর্য, লাইন দিয়েছি কোথায়, বাসের কাউন্টারে, বাসের টিকিট কাউন্টারে, ট্রেনের টিকিট কাউন্টারে, সিনেমার টিকিট কাউন্টারে, কোথাও না কোথাও আমরা দেখা যায় বাস সেদিন কম আছে। অনেক সময় হয় কলকাতায় মাঝে মাঝেই দেখা যায় বাস কম আছে, ওই রুটে বাস তুলে নিয়েছে, ঠিক আছে, সেদিন দাঁড়াতে হলো 1.5 ঘন্টা, কিন্তু বেশিরভাগ মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। অধৈর্য হওয়ার কথা, কিন্তু আমি দেখি যে আমার বিরাট কিছু অসুবিধা হচ্ছে, আমি নিশ্চয়ই অল্টারনেটিভ রুটের কথা ভাববো, না হলে আমি একটু ধৈর্য ধরবো এই ভেবে যে এই যে অসুবিধাটা হচ্ছে এটা তো রেগুলার নয়, একটা দিন দুদিন, এই একদিন দুদিন আমরা এইটুকু ধৈর্য ধরতে পারছি না, তাহলে যে কোনো কিছু, যা কিছু, আজ যদি তোমরা কেউ বিজনেস করবে ভাবো, ছোট্ট একটা বিজনেসের কথা ভাবো না, যা কিছু অনেকে আছে ছেলেরা হয়তো পড়াশোনা করেছে, কোনো কাজ পাচ্ছে না, সে শুধু খবরের কাগজগুলো নিয়ে কাগজের ঠোঙা তৈরি করছে, আর প্রচুর জায়গায় ঠোঙাগুলো দিচ্ছে বিজনেস। এই ঠোঙা শুরু করলো, কিন্তু দেখা যাচ্ছে প্রথমে হয়তো 2-4টে দোকান থেকে অর্ডার পেলো, এই করতে 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 দেখা যাচ্ছে এত দোকানে অর্ডার পাচ্ছে, সে আরও 2টো ছেলেকে রাখলো, বললো সবাই মিলে আমরা 3জন মিলে করলে পারবো না, 2টো আরও ছেলে, তাদের অন্ততপক্ষে নিজের পায়ে নিজে দাঁড়ানোর মতো কিছু ব্যবস্থা হলো। ওই ছেলেটি কোনো কাজ ছিল না, ও আবার 2টো ছেলেকে কাজ দিল। এটাই হচ্ছে ব্যাপার, ওই অধ্যবসায়, পেশেন্স। তাহলে স্বামীজির বাণী এর মানে মনোবল বাড়ানোর জন্য ভাই সুন্দর একটা পয়েন্ট তুলেছে। আমার ভারত অমর ভারত আমরা পড়তে পারি, স্বামীজির আহ্বান পড়তে পারি, ইংলিশে কল টু দ্য নেশন পড়তে পারি। এই যে পড়া, সব থেকে বড় কথা হচ্ছে স্বামীজির চিঠি একটু একটু করে পড়া। সব চিঠি দরকার নেই, কোনো চিঠি নিজেই বেছে বুঝতে পারবে যে আমি এই চিঠিটা পড়লে আমার মনে হচ্ছে যেন আমি একটা মনোবল ফিরে পাচ্ছি, আমি একটা আশার আলো পাচ্ছি, আমার মনটা অনেক পবিত্র হচ্ছে, আমার মনটা অনেক আনন্দ হচ্ছে, আমি পড়ব। এবং অনেক সময় হয় ওই একই চিঠি আমি 10 দিন পড়ছি। কেন পড়ছি? আমার মনে একটা শক্তি দিচ্ছে। এটা কিন্তু কাউকে বুঝিয়ে দেওয়া যাবে না, এটা নিজেকে পেতে হবে, এটা পেতে হবে এবং তার জন্যই গভীরে যেতে হবে।
এই জন্য চিন্তন লাগবে, মনন লাগবে। বিবেকানন্দ মানে হার নেই, বিবেকানন্দ মানে জয়। কেমন হার নেই মানে কি? হারবো না কোন? হ্যাঁ হারবো, হারবো, কিন্তু সেটাই আমি অ্যাকসেপ্ট করবো অ্যাজ মাই ভিক্টরি। বলে পাগল নাকি আপনি? হারবো অত জনকে বলবো জয় হয় কোন দিন শুনেছেন? না, ওই হারার মধ্যেই আমি কিছু শিখলাম, আমি কেন হেরেছি, আমি কেন ব্যর্থ হয়েছি। স্বামীজি বলছেন, one of the greatest lessons I have learned in my life is to pay as much attention to the means of work as to its end. One of the greatest lessons, মানে স্বামী নিজে বলছেন, আমি জীবনে যা যা শিখেছি তার মধ্যে একটা মস্ত বড় শিক্ষা, ওই শিক্ষাটা উনি আমাদের মধ্যে দিতে চাইছেন, তোমাদের মধ্যে। উনি তো শিখেছেন, ওনাকে ঠেকে শিখতে হয়েছে, কত জায়গায় কত ফাইট করতে হয়েছে, তবে তো শিখেছেন। উনি বাড়িতে বসে সব কিছু শেখেননি, ওনাকে ঘুরতে হয়েছে, ওনাকে মানুষের সঙ্গে মিশতে হয়েছে। তোমরা জানো, স্বামীজিকে পড়লে বুঝতে পারবে, জানো স্বামীজি রাজার কাছে গেছেন, পণ্ডিতের কাছে গেছেন, এমনিভাবে হাত জোর করে বলেছেন আপনারা গরিবদের জন্য কিছু করুন, ওদের পড়াশোনা, ওদের খাওয়া দাওয়ার আপনারা পারেন, আপনাদের ক্ষমতা আছে। স্বামীজির কথাকে পাত্তা দেয়নি। কেন পাত্তা দেয়নি? কারণ এই জন্যই যে স্বামীজি, আরে তখন কেউ তাকে চেনে না, কিন্তু এই বিবেকানন্দ ফিরে এলেন পাশ্চাত্য থেকে, তখন বিবেকানন্দকে একেবারে তারা আলিঙ্গন করে টেনে নিচ্ছেন। আপনি কি বলছেন? আর স্বামীজি সেখানে যাওয়ার আগে বলেছিলেন, আমি যখন ফিরবো সমাজে বোবার মতো ফেটে পড়ব। ফেটে পড়লেন। আর তিনি চাইছেন তোমরা সমাজে বোবার মতো ফেটে পড়ো। সমাজে খালি দুর্নীতি, বন্ডামি, প্রতারণা, ঠক এই ভরে গেছে, প্রচুর মানুষ চারিদিকে, আমাদের শুনতে ভাল লাগছে না। তোমরা বেরিয়ে আসবে বিবেকানন্দের সৈনিকরা। তোমরা যখন এক একটা সত্যকারের ওই সৎ, আদর্শবান, চরিত্রবান মানুষ হবে, অথচ তোমরা জানবে যে আমাদের ব্যর্থতা আসুক, এই ব্যর্থতা থেকে আমরা শিখবো। কেউ ঠকালো, ঠিক আছে, ভেঙে পড়বো না, কাঁদবো না, কাঁদার কি আছে, আমরা ঠকবো, ঠকেও সেখান থেকে শিখবো। আরে এটা তো এইভাবে করতে হতো। ওই যে শিক্ষা, প্রতি মুহূর্তে শিখবো, এই শিখতে 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 আর রিলে রেসের ব্যাটনটা তোমরা তারপর তোমাদের পরের ভাই বোনদের দিয়ে যাবে, তারা তাদের পরের ভাই বোনদের দিয়ে যাবে, চলতে থাকবে। আরে ভারতবর্ষ তখন আজ থেকে কত বছর পর কি হবে জানি না, আমরা বছর বলতে পারছি না। আমরা কি বলতে পারছি করোনা মুক্ত কখন হবে আমাদের ভারতবর্ষ? সেটা আমরা যেমন অনিশ্চিত, সেটাও আমরা অনিশ্চিত। কিন্তু এটা যেমন নিশ্চিত যে করোনা মুক্ত নিশ্চয়ই হবে, 6 মাস হোক, 3 মাস হোক, 8 মাস পর হবে, তেমনি এটাও আমরা নিশ্চিত ভারতবর্ষ নিশ্চয়ই ওই তোমাদের মতো অসংখ্য যুবক যুবতীকে যখন পাবে, যখন তোমরা বিভিন্ন জায়গায় দেশের দায়িত্বে থাকবে, সমাজের দায়িত্বে থাকবে, তখন দেশের সমাজের রূপ পাল্টে যাবে, পাল্টাতে বাধ্য। কারণ এই জন্যই পাল্টাতে বাধ্য যে খুব স্বাভাবিকভাবেই তোমরা আসলে কি, আসল হচ্ছে খাঁটি। এটা স্বামীজির কথা, প্রত্যেকে খাঁটি। ওই কেন তাহলে এত তাহলে ভণ্ডামি চলছে কেন? এটা খাঁটি নয়, খাঁটি, কিন্তু কোনো না কোনোভাবে পিয়ার প্রেশারের মতো কোথাও না কোথাও প্রেশারে তারা ঢুকে গেছে, ঢুকে ওইখানে একটা আনন্দ পেতে শুরু করে, তারপরও চাপে আছেন, চাইছেন না, অনেকে বেরিয়ে আসতে পারছেন না। ওইটা তোমাদের বুদ্ধি, তোমরা ধৈর্য ধরবে। তোমাদের ওই লক্ষ্যটা কি না, তোমাদের দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে হবে। নিজে দাঁড়াবে বলিষ্ঠ হয়ে। তুমি দাঁড়িয়ে তুমি নিজের জন্য যেমন কিছু করবে, মানুষের জন্য কিছু করতে শিখবে। এই বিবেকানন্দ ভাবনা ছড়িয়ে যাক। আরে কোনো রোগ যেমন সংক্রামক রোগ হয় না, সংক্রমণ হয়, এটাও আমাদের সংক্রমণ। এই কি সুন্দর ভাইরা সব লিখছো, এই যে সমিতির, স্বামী বিবেকানন্দ ব্যায়াম সমিতির এই সদস্যরা সকলে মিলে মনোযোগ দিয়ে স্বামীজির এই কথা শুনছে। কেন? তোমরা যে আসলে পবিত্র ছেলে ভাই, তোমাদের মধ্যে তোমাদের এই সদস্যরা প্রত্যেকে তোমাদের কাজ করতেই হবে। তার জন্য আমরা সবাই মিলে, তোমাদের নয়, আমরা কেউ আলাদা হয়ে যাচ্ছি না, আমরা যারা এই একটা আদর্শকে পেয়েছি, এই আদর্শ আমাদের পথ দেখাবেই। যেখান থেকে ছিলাম সেখানে আমরা শেষ করব। ছিলাম প্রেশারের পি, প্লেজারের পি, দুটোই পি। আমরা আনন্দ চাই, ওই আনন্দ হবে আমাদের অন্য মানুষের মানসিক চাপ কমানোর মাধ্যমে। আমরা আনন্দ জগতে বিচরণ করব, পি সরিয়ে দেব, অন্য মানুষের মন থেকে পি সরিয়ে দেব, সরিয়ে দিয়ে অন্য মানুষকে প্লেজার দেব, এবং সেই প্লেজারের মাধ্যমে আমরা ওই প্লেজারের ছিটে ফোঁটা পেয়ে আমরা আনন্দে থাকব। এটাই হচ্ছে বিবেকানন্দ নীতি। সবাই খুব ভালো থেকো,
এই বলে আজকে শেষ করি।